হ্যালো গল্প লাভার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। অফরো ভাই, তুমি এখন আমার স্বামী। মৃদু হেসে আবার বলল, আমি তোমার বউ। অভ্র কেঁদে ফেলল। বর্ষার কপালে একটা গভীর চুমু দিয়ে ক্ষীণ গলায় বলল, যা হয়েছে আজ ভুলে যা বর্ষা। সকালে সূর্য জানালা দিয়ে এসে বর্ষার মুখে পড়ছে। বর্ষা ঘুম থেকে উঠেই চোখ খুলে দেখে সে যে মাটির ঘরে আছে। সে উঠে বসে দেখলো অভ্র মাটির দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে। বর্ষা মাথা ধরে বসে আছে, মাথা ঘুরছে। রাতের কথা কিছুই মনে করতে পারলো না। বর্ষা উঠেই অভ্রর পাশে বসে অভ্রকে ঠান্ডা গলায় ডাকতে লাগলো, অফরো ভাই। বন্ধ চোখ খুলে বর্ষাকে কাছে দেখে কর্কশ স্বরে বলল, তুই আমার এত কাছে কি করছিস? অভ্র বর্ষাকে কারো সামনে আনেনি, কারো কাছ থেকে বিয়ের কথা শুনবে এই ভয়। অভ্র তাকে বাড়িতে রেখে একাই চলে যায় গ্রামের প্রধানের সাথে দেখা করতে। কিছুক্ষণ পর গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। গ্রামের বাইরে একটা টং দোকানে বাইক থামিয়ে দিল অভ্র। দোকান থেকে পানির বোতল এনে বর্ষার দিকে বাড়িয়ে দিল। বর্ষা বলল, আমি চা খাবো। অভ্র বলল, আগে পানি, আমি চা নিয়ে আসছি। হাতের তালুতে পানির বোতল থেকে পানি নিয়ে চোখ মুখ ধুয়ে নিল বর্ষা। অভ্র চায়ের কাপ ওর দিকে তুলে বলল, ধর। বর্ষা মিনমিন কণ্ঠে বলল, ধমক দিচ্ছেন কেন? অভ্র কর্কশ গলায় বলল, তোর জন্য আমি এই মাটির ঘরে সারা রাত বসে মশার কামড় খেলাম। ধমকাবো না তো কি করব? কে বলছে একা একা বাহিরে ঘোরাঘুরি করতে? বর্ষা স্বাভাবিক গলায় বলল, শুক্রিয়া আদায় করুন অফরো ভাই, আপনি চোর বলে মার খাননি। অভ্র হাসল, বিড়বিড় করে বলল, পাগলি। বর্ষা চায় চুমুক দিয়ে হঠাৎ বলল, অফরো ভাই জানো, আমার ইচ্ছে পূরণ হয়েছে। অভ্র তাকালো, জানতে চেয়ে বলল, কি? বর্ষা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, চারপাশে তাকিয়ে বলল, সকালের সময় টং দোকানে বসে চা খাওয়ার। অভ্র হতভম্ব হয়ে যায়, মৃদু স্বরে বলল, এটা কেমন হচ্ছে? বর্ষা তাকালো, বলল, কেন? এটা স্বপ্ন বা ইচ্ছা হতে পারে না? আমরা মেয়েরা আমাদের মনের এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোকে যত্ন করে রাখি। বাড়ি ফিরে আরেকটি সমস্যার সম্মুখীন হতে হলো। বর্ষার ওপর তার বাবা রাগান্বিত, পাপিয়া বেগম কাঁদছেন। অভ্র তার বুদ্ধি দিয়ে বিষয়টি সমাধান করে। নুর ইসলাম গম্ভীর হয়ে বসে আছেন। বর্ষাকে বারণ করে ফের একা একা বের না হওয়ার জন্য। স্নান সেরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এলো বর্ষা। কলেজে যেতে হবে, হাতে বেশি সময় নেই। পুরোপুরি প্রস্তুত হয়ে নেমে আসে। বড়দের সঙ্গে খেতে বসলো। অভ্র নেই। বর্ষা জিজ্ঞেস করলো, মা কোথায় অফরো ভাই? পাপিয়া বেগম বললেন, সারা রাত জেগেছিল, তাই এখন ঘুমাচ্ছে। বর্ষা আর রিমা একসাথে বেরিয়ে গেল। বর্ষা হাঁটতে হাঁটতে রাস্তায় ছোট ইটের কণা এবং খালি বোতলগুলোকে লাথি মারে। বর্ষা ওদের লাথি মেরে মজা নিচ্ছে। রিমা ঘড়ির দিকে তাকিয়ে আছে, হমিতম্বি করে বলল, তাড়াতাড়ি পা চালাম, বেশি সময় নেই। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে গল্প করছে। হঠাৎ ওহিতা বলল, কে সেই ছেলে? নতুন মনে হচ্ছে। ওহিতার কথা শুনে সবাই ফিরে তাকালো। একটা ছেলে গাড়ি থেকে নামছে। বর্ষা ভ্রুকুটি করলো, সন্দেহের সাথে বলল, কলেজে আগে দেখিনি। মাহিরা গলা চেপে বলল, পরিচালক স্যারের ছেলে নিভিয়ান। রিমা বলল, আজ কলেজে আসছে কেন? আগে কখনো আসেনি। মাহিরা বলল, সে আজকাল প্রায় আসে, তোরা দেখতে পাস না? নিভিয়ান এসে বর্ষার উদ্দেশ্যে বলল, আমি কি বসতে পারি? বর্ষা কিছু বলল না। নিভিয়ান বলল, এক্সকিউজ মি। হালকা হেসে বললেন মাহিরা। হ্যাঁ, বসুন। ওহিতা বলল, ঘাসে বসবেন, আমি কাউকে একটা চেয়ার আনতে বলছি। নিভিয়ান বসতো, তারপর বলল, চেয়ার লাগবে না, তোমরাও ঘাসের ওপর বসে আছো। নিভিয়ান বর্ষার দিকে তাকালো, তারপর ক্ষীণ স্বরে বলল, আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছি। আমি যেদিন কলেজে আসি সেদিন তুমি আসো না, তাই এতদিন দেখা হয়নি। বর্ষা তাকালো, জিজ্ঞাসা করলো, আপনি খুঁজেছেন কেন? তোমাকে এক ঝলক দেখে হৃদয়ের তৃষ্ণা মেটাতে। বর্ষা চোখ শুরু করে ফেললো। ওহিতা অনবরত কাশি দিতে লাগলো। নিভিয়ান মাথা নিচু করে হাসলো। সে মাথা তুলে স্বচ্ছ কণ্ঠে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। বর্ষা হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে। 3টা বাজে। কলেজ থেকে সোজা বাসায় চলে এলো ওরা।
মেজাজ খুব খারাপ হয়। হঠাৎ সেই বলল, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা হয়ে গেল। বর্ষার রুমে চলে গেল। বিছানার উপর বক্স রেখে সেদিকে এগিয়ে যাচ্ছে। বক্সটা হাতে নিল বর্ষা। একটা সাদা শাড়ি এবং কিছু গয়না এবং চুড়ি, একটা চিরকুট। অভ্র ভাইনা তিন্নি আপুর হাতের লেখা। তিনি লিখেছেন, আমি জানি না তুই সাদা রঙে কি পেয়েছিস, তবে সাদা শাড়িতে তোকে খুব সুন্দর লাগে। এবার পরীর মতো সাজে নিচে নেমে আয়। বাড়িতে কেউ নেই। বাড়ির গেটের সামনে একটা গাড়ি তোর জন্য অপেক্ষা করছে। দেরি করবি না, তাড়াতাড়ি তৈরি হতে শুরু কর। আর রিমাকে সঙ্গে আনতে ভুলবি না। স্নান করে ভেজা চুল শুকিয়েছে। শাড়ি পরার পর দুমুঠো কাচের চুড়ি পরে নিল। বর্ষা আর রিমা বাসা থেকে বের হয়ে গেটে এলো। অভ্র গাড়ির দরজা হেলান দিয়ে আছে। পরনে নেভি ব্লু টি শার্ট, আরো কালো জিন্স, গাঢ় অ্যাশ কালারের লেদার জ্যাকেট, নীল ও অ্যাশ কম্বিনেশনের ক্যাচ। কপালে লম্বা চুল এসে পড়েছে। অভ্রকে অসম্ভব সুন্দর লাগছে। বর্ষা তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে, কিন্তু অনেক চেষ্টা করেও চোখ ফেরাতে পারছে না। অভ্র এক হাত দিয়ে তার সুর পেছনে ঠেলে দিল। গাড়ির দরজা খুলে বলল, তাড়াতাড়ি ওঠ, সময় কম। পেছনে বসে আছে রিমা। বর্ষা অভ্রের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, অভ্র ভাই, আমরা কোথায় যাচ্ছি? অভ্র বলল, গাজীপুর জেলার কালিয়াকৈর মখজবিলে একটি দ্বীপ তৈরি করা হয়েছে, যাকে বলা হয় মনপুরা দ্বীপ। সেখানে যাচ্ছি। রিমা জিজ্ঞেস করলো, সবাই সেইখানে আছে? অভ্র ছোট গলায় বলল, হ্যাঁ। এই বৃষ্টি, আবার এই রোদেই ঝকমক করছে আকাশ। খাড়া রাস্তা দিয়ে গাড়ি চলছে। খাল ধরে সামনে এগিয়ে এসে দেখা মিলল সারি সারি গ্রাম ও জেলেদের মাছ ধরার দৃশ্য। বিলের মাঝে ঢেউ তুলে যাচ্ছে ছোট বড় ট্রলার ও ডিঙ্গি নৌকা। তাদের সঙ্গে পাল্লা দিয়ে স্রোতে ভাসছে কচুরিপানা। জানালা দিয়ে বিলের জলরাশির দিকে তাকালো বর্ষা। স্বচ্ছ নীল দেখাচ্ছে জল। পরিবারের সবাই ইতিমধ্যেই দ্বীপে উপস্থিত। দ্বীপে পৌঁছানোর পর তাদের খুঁজে বের করে সেখানে যায়। সবাই একটা কটেজে বসে আছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। দিগন্ত থেকে ঠান্ডা বাতাস বইছে। সবাই মোটা কাপড় পরা। বর্ষা শীতে একটু কাঁপছে। অভ্র লক্ষ্য করলো শরীর থেকে জ্যাকেটটা খুলে বর্ষার কাঁধে রাখলো। সবার থেকে দূরে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়। আগুন জ্বালায় অপূর্ব। নাহিদ ওরা একটা বৃত্তাকারে সেখানে বসত। আজ বর্ষার জন্মদিন এবং সে ভুলে গিয়েছিল। সবার উপস্থিতিতে কেক কাটা হয়। নাহিদ তার গাড়িতে গিটার নিয়ে এসেছে। অভ্রর কণ্ঠ খুব ভালো। সে খুব ভালো গান গাইতে পারে। অপূর্ব নাহিদ একটা গান ধরতে অনুরোধ করলো। মুন্নি আর তিনি এসে বসলো। অভ্র গিটার দেখে বলল, তোরা কি প্রস্তুতি নিয়ে আসছিস? নাহিদ বলল, যেহেতু সুযোগ এসেছে হাত ছাড়া করবো কেন? বর্ষা হাঁটুতে মুখ চেপে বসেছে। তার চোখ অভ্রর দিকে স্থির। গিটারের সুরে গান গাইতে শুরু করে অভ্র। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বর্ষায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টির জলে ভরা দৃষ্টিতে। এসো কমল ছায়, চলে এসো এক বর্ষায়। যদিও তখনও আকাশ থাকবে বেরি, কদম গোছো হাতে নিয়ে আমি আছি তৈরি। উতল আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচবে বিজলি আলো। তুমি চলে এসো এক বর্ষায়। নামিবে আধার বেলা, ফুরাবার পর মেঘাচ্ছন্ন মেলায় বৃষ্টিরও মনে মনে কদমগুচ্ছ খোপায় জড়াই নিল। জলভরা মাঠে নাচব তোমায় নিয়ে। তুমি চলে এসো এক বর্ষায়। সবাই মুগ্ধ হয়ে গান শুনল। শান্ত ও মনোরম পরিবেশ। ঠান্ডা হাওয়া, সামনে আগুন জ্বলছে। আগুনের লাল হলুদ আলোয় অভ্রর মুখটা স্নিগ্ধ লাগছে। গানটি বর্ষার হৃদয় ছুঁয়ে গেল, কিন্তু গানের পেছনের অর্থ বুঝতে পারেনি। বাসায় ফিরে রাত 9টা বাজে। বর্ষা তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার প্রতিবিম্বের উদ্দেশ্য কড়া গলায় জিজ্ঞেস করলো, ভালোবাসা এত লুকোচুরি কেন? বলা যায় না মুখোমুখি দাঁড়িয়ে? নিভিয়ানের মতো সাহস না থাকলে ইউরোপে পড়ে কি লাভ? বালিশে সাদা খাম দেখে বর্ষা ভ্রুকুটি করলো। সে এগিয়ে গিয়েই খামটা হাতে নিল। নতুন নোট। সে বিভ্রান্ত হয়ে বসে রইল, যেন এক লাইনে সব কষ্ট লিখে ফেলেছে অভ্র। তোমার বিরহে আমার বুকে ব্যথা হয়। চারিদিকে অন্ধকার, চোখে একটু তন্দ্রা। হাতে একটা চিরকুট নিয়ে বারান্দায় এলো বর্ষা। ক্লান্ত শরীর বিশ্রাম নিতে চায়। মন উকি দেয় পাশের বারান্দার অন্ধকার ঘরে। জ্যোৎস্না আকাশে আচ্ছন্ন। চাঁদনি রাতেই নীরব
আকাশে জ্যোৎস্না মেলায় ভরা চাঁদ। বর্ষা রুমে এলো, বিছানায় শুয়ে আছে। বিড়বিড় করে বলল, অভ্র ভাই আর কত ঠোঁটে হাসি নিয়ে বুকের মধ্যে বিষাদ রাখবেন? সকাল 9টা বাজে। মতি বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে এসেছে। মাছ কাটতে বসেছেন আসিফা বেগম ও পাপিয়া বেগম। অভ্র বাইরে থেকে এসেছে। সে তাদের বসে জিজ্ঞেস করলো, 4টা মেয়ে থাকতেও সব কাজ তোমরা করো কেন? তোমরা তাদের বিয়ে দিয়ে কাজ করাও না কেন? আসিফা বেগম বলেন, শ্বশুর বাড়ি গেলে তো কাজ করবে, বাবার বাড়িটা একটু সুখ করুক। অভ্র বলল, শ্বশুরবাড়ি যেও কাজ করবে না, সে সময় আরো আলসেমি করবে। ওরা কি করছে? পাপিয়া বেগম বললেন। ঘুমোচ্ছে। অভ্র কড়া গলায় বলল, সকাল 9টা বাজে, এখনো ঘুম? ওয়েট, আমি তোদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছি। হঠাৎ গাড়ি ঠান্ডা লাগছে। বর্ষা চোখ খুলে অবাক হয়ে জোরে চিৎকার করতে লাগলো। ইলিশ মাছ হাতে নিয়ে অভ্রর পেছনে ছুটল সে। অভ্র দৌড়াতে শুরু করে, সিঁড়ি বেয়ে নেমে এলো। মা আর চাচির পেছন দাঁড়িয়ে গেল। পাপিয়া বেগম ধমক দিয়ে বললেন, কি হয়েছে? মাছ নিয়ে ছুটছিস কেন? মায়ের প্রশ্নের উত্তর দিল না বর্ষা। আসিফা বেগম তাকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মু, অভ্র ভাইকে কিছু বলবা? আমি ঘুমাচ্ছিলাম, সে আমার মুখে ইলিশ মাছ ধরে রাখছিল। ছেলের দিকে তাকালেন আসিফা বেগম। সে জোরে বললেন, অভ্র। অভ্র মৃদু হেসে বলল, কয়েকবার ডাকার পরও ঘুম ভাঙেনি, মাছ ধরতেও উঠে বসলো। অভ্র হাসি থামিয়ে ফের বলল, মুন্নি বা তিন্নি রুমে নেই, তোরা কোথায়? রিমিকাকেও দেখিনি। পাপিয়া বেগম বললেন, মুন্নি আর রিমা বাজারে গিয়েছে, বলল কি কাপড় লাগবে। আর তিন্নি হাসপাতালে গেছে। আজ শুক্রবার, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত হাসপাতালে থাকবে। শুক্রবারে রোগীদের ভিড় থাকে একটু বেশি। মাথায় হাত বুলিয়ে বলল অভ্র। হ্যাঁ, ভুলে গেছি। বর্ষা রেগে গিয়ে বলল, এই মাছ দিয়ে কি করব? আসিফা বেগম বললেন, আমাকে দে, দুপুরে ভাজবো। মাছটি আসিফা বেগমের হাতে তুলে দিয়ে ক্ষোভে ফেটে পড়ে বর্ষা হনহন করে চলে গেল। দুপুরের পর নুর ইসলামের মেয়ে নুরুন্নাহারের বিয়ের প্রস্তাবের কথা তুললেন। পাত্র বর্ষাকে খুব পছন্দ করে। নুর ইসলাম ভ্রুকুটি করলেন। বাড়ির বড় মেয়েরা এখনো বিয়ে করেনি, সেখানে ছোটটার সম্পর্কের কথা কিভাবে বললেন? তিনি সরাসরি না করলেন। অপূর্ব বলল, না না, ঠিকই বলছেন মা। তাছাড়া বর্ষা এখনো পড়ছে, কলেজ পাশও করেনি, তার বিয়ে দিবে কিভাবে? নুরুন্নাহার ছেলেকে ধমক দিয়ে বললেন, ভালো ছেলে সবসময় পাওয়া যায়, ছেলে ভালো, বংশ আছে, সমস্যা কি? অপূর্ব রাগী গলায় বলল, এই বাড়িতে বিয়ে হলে বড় মেয়ে মুন্নির তিন্নির বিয়ে আগে হবে, তারপর রিমা ও বর্ষার বিয়ে নিয়ে আলোচনা হবে। নাহিদ ইতস্তত করে বলল, কিন্তু অপূর্ব কাঠখোট্টা বলল, কারণ বংশের মেয়েরা যথেষ্ট ভালো, তাদের সাথে ভালো হবে ইনশাল্লাহ। মেয়ে বড় হয়ে গেছে বলে বিয়ের প্রস্তাব আসবে বলে লাফালাফি করে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের সময় হোক, তখন দেখা যাবে। আর এসব বিয়ের কথা মেয়েদের শোনাবে না, বিয়ের কথা শুনলে মেয়েদের লজ্জা ভেঙে যায়। অপূর্ব বসা থেকে উঠে দাঁড়ায়। অভ্র মাথা নিচু করে মৃদু হাসল। অপূর্ব অভ্র থেকে 1 মাসের ছোট। ছোট ভাইয়ের কথা অভ্রের ভালো লাগলো। বিকেলের রোদ চারিদিকে ঝলমল করছে। সাদা কামিজ, নীল ওড়না ও সালোয়ার পরে ছাদে আসে বর্ষা। অভ্রকে দেখে পা ধীর করে দিল। সে ঘুরে অভ্রের দিকে তাকালো। অভ্র তাকায়। সে ভ্রুকুচকে কিছু জিজ্ঞেস করলো, যার অর্থ কি? বর্ষা ঠোঁটে মৃদু হাসি নিয়ে ডান থেকে বামে মাথা নাড়ল, যার অর্থ কিছুই না। মুখে কিছু না বলেও তার অস্থির মন অভ্রের দিকে ছুটতে থাকে, কিন্তু তার মুখটা খুব শান্ত। বর্ষা প্রায় স্বপ্ন দেখে। চোখের পাতায় ঝিকিমিকি করছে স্বপ্নের দর্শন। মাতাল হয়ে সে একটি ঘরে বসে আছে এবং তার চারপাশে বসে থাকা বেশ কয়েকজন মহিলা তার দিকে তাকিয়ে আছে। কাজী সামনে বসে আছে, বিয়ে পড়াচ্ছে। বরের নাম অভ্র এবং তারপরে স্বপ্ন গভীর হয়। সে নিজেকে অভ্রর বুকে উপস্থাপন করে। বর্ষা অভ্রর মুখোমুখি হতে চায়, জানতে চায় কেন সে এমন স্বপ্ন দেখছে। তারা 2 দিন একই স্বপ্ন দেখার কি কোনো মানে আছে, নাকি অকারণে মাথা ঘামাচ্ছে? বর্ষা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট কামড়াতে শুরু করেছে। গম্ভীর অভ্র চোখ পিটপিট করে, তারপর তার দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলো, বাড়িতে খেতে দেওয়া হয় না? ঠোঁট কামড়াচ্ছিস কেন? বর্ষা ভ্রুকুটি করলো। সে গম্ভীর সুরে বলল, অভ্র ভাই আপনার কি? অভ্র মাথা নিচু করে নরম গলায় বলল, কিছু না।
বলে থামলো। তারপর ক্ষীণ কণ্ঠে বলল, আমি সেই সীমান্তে হারিয়ে যেতে চাই, যে সীমান্তের শেষ প্রান্তে তোমায় পাবো। বর্ষা স্পষ্ট শুনতে পেল ক্ষীণ কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠটা নিমিষেই নরম হয়ে গেল। কিছু বললেন? অভ্র বলল, না। অভ্র চলে গেছে। বর্ষা বলল, ইন্ট্রোভার্স পার্সন মানুষ কি এমন হয়? 2 সপ্তাহ পর দেয়াল ঘড়ি টিকটিক করে চলছে, তার কোনো ক্লান্তি নেই। গভীর রাত, ঘড়ির কাঁটা 12টা বাজলো আর জোরে জোরে টুংটাং শব্দ হলো। বর্ষার খুব ঘুম পাচ্ছে, সে চোখ খুলতে পারছে না। ঘরে আবছা আলোয় ড্রিম লাইট চলছে। বারান্দায় কিছু পড়ার আওয়াজ হলো। বারান্দার দরজাটা ভেজানো ধাক্কায় খুলে গেল। সে স্থিরভাবে বিছানার কাছে গেল। অভ্র বর্ষার দিকে তাকিয়ে তাকে দেখতে ব্যস্ত। তর্জনী ঠোঁট ছুঁয়ে আদর করলো। সে মাতাল কণ্ঠে বলল, তোমার ঠোঁটের উৎসতে ডুবতে ইচ্ছে করে। অভ্র সময়কাল বিলম্ব করল না। তার এখানে থাকা উচিত নয়। শরীরে শিরশির করে শিহরণ ভাব জাগাচ্ছে। অভ্র উঠে দাঁড়ালো। বর্ষা নিচু গলায় জিজ্ঞেস করলো, আপনি এসেছেন অভ্র ভাই? বর্ষা থেমে গেল। তারপর আবার বলল, আমি জানি আপনি প্রতিদিন আমার ঘরে আসেন। অভ্রর পা থেমে গেল। বিছানা থেকে উঠে অভ্রর সামনে এসে দাঁড়ালো। বর্ষা গভীর মনোযোগে ওই 2 চোখের দিকে তাকালো। ক্ষীণ গলায় বলল, আমাদের বিয়ে হয়েছে অভ্র ভাই। এই সত্যিটা আপনি সবার কাছে লুকিয়ে রেখেছেন কেন? অভ্র অবাক হয়ে তাকিয়ে আছে বর্ষার দিকে। বর্ষা আবার বলল, আমি আবার সেই গ্রামে গিয়েছিলাম। আমরা যে ঘরে থাকতাম সেখানের লোকেরা আমাকে চিনতে পেরে জিজ্ঞাসা করলো কেন আমি আমার স্বামীকে নিয়ে আসিনি। আমি কিছুই বুঝলাম না। তারপর গ্রামের মাতব্য চাচার কাছে নিয়ে যান। তার ফোনে একটা ভিডিও আছে যেখানে আমরা বিয়ে করেছি। অভ্র ঢোকিল, বলল, মাতাল অবস্থায় বিয়ে হয় না। বর্ষা অস্ফুট স্বরে বলল, তাহলে প্রতিদিন আমার রুমে আসেন কেন? একটু দেখতে। এগিয়ে গেল বর্ষা। সে অভ্রর পায়ে পা রেখে দাঁড়ালো। নিচু গলায় জিজ্ঞেস করলো, শুধু দেখতে? মাথা ঘুরিয়ে নিল অভ্র। হ্যাঁ। বর্ষা অভ্রর গালে হাত রেখে বলল, আপনি নেশা করেছেন অভ্র ভাই? একটু বন্ধুরা খাচ্ছিল। বর্ষা অভ্রকে জড়িয়ে ধরল। অভ্র তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বর্ষা দুর্বল গলায় বলল, কেন বলতে পারেন না ভালোবাসি? অভ্রর কোমর জড়িয়ে ধরল। কাঁধে থুতনি রেখে বলল, ভালোবাসা যা ছুঁয়ে দিলেই স্থান হয়ে যায়। বজ্রপাতের শব্দ কানে এলো এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। বর্ষার সাথে সাথে অভ্রর বুকে মুখ লুকালো। অভ্র তার মাথায় হাত রাখে এবং তার মুখ উপরে তুলে ধীরে ধীরে তার ঠোঁট স্পর্শ করে। অভ্র তার নরম ঠোঁটে গভীরভাবে চুমু খেলো। অভ্র তার কানের কাছে ঠোঁট তুলে প্রফুল্ল হাসি দিয়ে ফিস ফিস করে বলল, প্রণয় চলবে হানি। বর্ষা বুকে মুখ লিখিয়ে রেখে বলল, হুম। একটা ছোট চড়ুই অনেকক্ষণ খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। অভ্রর ঘরে যাওয়ার জন্য বারান্দার দরজা খোলা পাখিটি ঘুরে উড়ে গেল রোমে। বের হবার উপায় না পেয়ে সে কিচিরমিচির শব্দে ডাকতে লাগলো। সিলিং ফ্যান নেই, এসির তাপমাত্রা খুবই কম। অভ্র তন্দ্রাচ্ছন্ন চোখে উঠে বসল। বিছানার পাশের সুইচ বোর্ডটা চেপে ঘরের লাইট জ্বালিয়ে দিল। ছাদের চারপাশে উঠতে থাকা পাখিটা একসময় নিচে নেমে আসে। দেয়াল ঘেঁষে দাঁড়ালো। অভ্রকে দেখে বুকটা কেঁপে উঠছে তার। অভ্র মৃদু হাসল। বিছানা থেকে উঠে পাখিটিকে ধরল। 2 হাতে পাখি নিয়ে বারান্দায় এলো। তারপর ছেড়ে দেওয়া হলো খোলা আকাশে। উঠতে উঠতে পাখিটি একবার ফিরে তাকালো। অভ্র ভ্রু কুচকে মেঝের দিকে তাকালো। কাল রাতে কি বৃষ্টি হয়েছিল? সে এভাবে ভ্রুকুটি করলো। বারান্দার মেঝে ভেজা। অভ্র পাশের বারান্দার দিকে তাকিয়ে দেখলো দরজা বন্ধ। ব্যাপারটাও ততটা গায়ে মাখলো না। রুমে ফিরে এলো। হলুদ টি শার্ট পরে আয়নার সামনে দাঁড়ালো। বিছানায় ফোন ভাইব্রেট করা বাজছে। একটা বিদেশি নাম্বার স্ক্রিনে ঝলকাচ্ছে। অভ্র ফোন রিসিভ করলো। সে দৃঢ় এবং গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কি হলো আবার? ফোনের ওপাশে দিশেহারা লোকটি ইংরেজিতে বললেন, আমাদের 4 জন লোককে ওরা নির্মমভাবে মেরেছে বস। আমরা কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আপনি জরুরি ফ্লাইটে আসুন। অভ্র গম্ভীর গলায় বলল, তুমি জি গ্রুপে থাকো, যত তাড়াতাড়ি সম্ভব আসার ব্যবস্থা করছি। অভ্র কল কেটে দিল। সে আলমারি কাভার থেকে পাসওয়ার্ড নিয়ে কারো অজান্তেই দ্রুত বাসা থেকে বের হয়ে যায়। মায়ের চিৎকারে জেগে উঠে বর্ষা। সে বন্ধ দরজার ওপাশ থেকেই চিৎকার করে। বর্ষা চোখ খুলে চারিদিকে তাকালো। স্পষ্ট কণ্ঠে বলল, মা অপেক্ষা আর ডেকো না, আমি উঠে গেছি। শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছে না।
শরীর ব্যথা। হঠাৎ এমন ব্যথার কারণ? ঘুম কাটেনি। গামছাটা কাঁধে নিয়ে বাথরুমে গেল। শরীরে পানির ছিটা পড়তেই সে ছিটকে উঠল। খুব জ্বলছে শরীর। সে তার জামা একটু নামিয়ে ফেলল এবং নখ ও কামড়ের চিহ্ন দেখতে পেল। তার ফর্সা শরীরের কিছু অংশ লাল হয়ে গেছে। মাথায় হাত দিয়ে মেঝেতে বসলো বর্ষা। গত রাতের কথা একটু মনে পড়ে তার। ভেজা শরীর নিয়ে বাথরুম থেকে বেরিয়ে রুমে চলে গেল। ঘরটা খালি। অভ্র রাত্রে তার রুমে ছিল, তাহলে এখন কোথায়? বারান্দার দরজার দিকে এগিয়ে গেল। ভেজা দরজা। অভ্র কখন রাত গেল সে খেয়াল করেনি। বর্ষা বাথরুমে ফিরে গেল, তারপর দাঁত কিরমির করে এবং জ্বলন্ত সংবেদন সহ্য করে গোসল করলো। বর্ষা আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটের দিকে তাকালো। নিচের ঠোঁট ফুলে গেছে এবং সামান্য কাটা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইল। বিছানার এক কোণে অভ্রর শার্ট পরে আছে, ওটা তুলে নিয়ে আলমারিতে রাখলো। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মনকে শান্ত করে ঘর থেকে বেরিয়ে গেল। সকালবেলা সবাই তাদের কাজে ব্যস্ত। বর্ষাকে কেউ খেয়াল করেনি। সে একটা গভীর শ্বাস নিল। দিন শেষে রাত হয়ে আসে। অভ্রর খোঁজ পাওয়া গেল না। 2 মাস হয় দেশে এসেছে। আগে এমনটা করেনি। বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তিত। ফোন বন্ধ। এলাকার ছেলে পুলের মাধ্যমে অনুসন্ধান করা হয়, তার কেউই খোঁজ দিতে পারেনি। রাত তখন 10টা। 2 ছেলেকে নিয়ে থানায় যান নুর ইসলাম। নাহিদ তার বাবাকে নিয়ে আশেপাশে খুঁজতে গেল। বাড়ির মহিলাদের সঙ্গে বসে আছে আসিফা বেগম। ইতিমধ্যেই অনেক চোখের জল ফেলেছেন তিনি সবে হাসপাতাল থেকে ফিরেছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের নিচে কেউ বসে আছে। তিনি ভ্রুকুটি করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। বর্ষা হাঁটু গেড়ে বসে আছে। একের পর এক গাড়ি চলছে। তিনি হাঁটু গেড়ে বসল। তার হাত আলতো করে ছুঁয়ে দিল ওর মাথায়। বর্ষা হতবাক। সে মুখ তুলে বলল, অভ্র ভাই। ভ্রু কুচকে গেল। তিনি জিজ্ঞাসা করল, অভ্রের কি হয়েছে? বুক চেপে কার রাখা কান্না বেরিয়ে এলো। তিনিকে জড়িয়ে ধরে কাছে। আপু, অভ্র ভাইকে পাওয়া যাচ্ছে না। নিচু গলায় বলল তিনি। অভ্র তো বাচ্চা না, ফিরে আসবে। চল বাসায় যাই, সামনেই বাড়ি। হাঁটবি নাকি গাড়িতে উঠবো? বর্ষা বলল, দাদা, বড় চাচ্চু আর বাবা থানায় গেছে। অপূর্ব ভাই আর নাহিদ ভাইয়া সব জায়গায় খুঁজছেন। অভ্র ভাই কোথাও নেই। ব্যাপারটা গুরুতর, কিন্তু এখানে বসে কিছুই বোঝা যাচ্ছে না। বর্ষাকে জড়িয়ে ধরে তিনি বাড়ির দিকে হাঁটা শুরু করল। পুলিশ পরিদর্শক শরাফত খানের বন্ধু। সে অভ্রকে খুঁজতে লাগলো। ড্রয়িং রুমে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। অপূর্ব স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামলো। নানার পায়ের কাছে বসে নিচু গলায় বলল, অভ্র এসে ফিরে গেছে। সবার দৃষ্টি এখন তার দিকে। অপূর্ব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি অভ্রের রুম থেকে এসেছি। তার পাসপোর্ট আলমারিতে নেই। কাউকে কিছু না বলে ও চলে গেছে। বর্ষা করুণ গলায় বলল, না না, অভ্র ভাই এভাবে যেতে পারেন না। সে গুম হয়েছে, কেউ তাকে তুলে নিয়েছে। কিছুক্ষণ পর হয়তো ফোন করে মুক্তিপণ দাবি করবে। বর্ষাকে স্বাভাবিক মনে হয়নি। অপূর্ব বসা থেকে উঠে গেল। বর্ষা জ্ঞান হারিয়ে পড়তে নিতে অপূর্ব তাকে ধরে উচ্চ কণ্ঠে বলল, তিন্নি ধর। 2 দিন কেটে গেল। অভ্রকে খুঁজে পাওয়া যায়নি। অপূর্বর ধারণা সঠিক। বিমানবন্দরে গিয়ে খবর নিয়ে আসেন বড় চাচু। 2 দিন আগেই বাংলার মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে অভ্র ভাই। বন্ধ ঘরে লাইট নিভিয়ে রাখে বর্ষা। চোখ ফুলে গেছে, চোখের নিচে কালো দাগও হয়েছে। সময় মতো খাবার না খাওয়ায় শরীরে শক্তি নেই। একা চলতে পারে না, পা টলমল করে। হঠাৎ 2 হাতে মুখ চেপে কেঁদে উঠল। বর্ষা বারান্দার দেয়ালে চেপে ধরে দাঁড়ায়। মেঘলা আকাশের দিকেই চোখ রাখলো সে। কবিতার মতো করে ক্ষীণ কণ্ঠে বলল, তুমি চলে গেলে হঠাৎ, কাছে থেকে দূরে। তুমি স্বপ্ন ভেঙেছ, বুকে বয়ে বয়ে চোখের নদী, বুকের রক্তপাত হলে কি ক্ষতি হয়? অস্পর্শ ভালোবাসায় হারিয়ে যায় কারো অস্তিত্বের আকর্ষণে পৌঁছানোর টানে। মরিচিকা সে, বর্জ্যের বৃষ্টিতে ভিজিয়ে অঙ্গ হেরে যাব। এশিয়ার একটা হাসপাতালে শুয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাইফান। অভ্র মেরুদণ্ড টান টান করে তার পাশে দাঁড়িয়ে আছে। অভ্র তার চোয়াল শক্ত করল। নিশানের উদ্দেশ্যে বলল, আমার যত লোকদের তারা মেরেছে, আমি তার 2 গুণ মেরে ফেলবো। নিশান ইংরেজিতে বলল, বস আপনি চান আমি তাইফানের শেষকৃত্য সম্পূর্ণ করব? অভ্র নিশানের কাঁধে হাত রাখলো। একটু ঝাঁকুনি দিয়ে বলল, ওদের লোকের প্রতিটি গতিবিধির উপর নজর রাখো।
একটি সুযোগ হাতছাড়া করা যাবে না। নিশার একজন দক্ষ সেনাপতির মতো কাঁধ নাড়ল। হ্যাঁ বস। 9 তলার অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে অভ্র। তার চোখ ঝাপসা হয়ে আসছে। বাড়ির লোকজনদের কথা মনে পড়তে হঠাৎ ড্রিঙ্কস করার কথা ভাবে সে। 2 ব্রেক খেতেই সেই রাতের দৃশ্যগুলো অভ্রর চোখে ভেসে উঠল। চোখ দুটো আগুনের মতো লাল। সে অপরাধ করেছে। দূরদেশে অষ্টাদশী কন্যার মনও বিশ্বাস ভেঙে দিয়েছে। এই মুখ তাকে আবার দেখাবে কি করে? 3 মাস কেটে গেছে। শীত চলছে, হালকা শীত। গ্রামে অনেক গাছপালা রয়েছে আর ঘনবসতিপূর্ণ নয়। তার শহরের তুলনায় বাতাসে ঠান্ডা আবেশ বেশি। শীতের রাতেই তিন্নিকে বাসায় নিতে হাসপাতালে আসে বর্ষা। এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিন্নি তার চেক আপ করে। ঘণ্টাখানেক পর জ্ঞান ফেরে বর্ষার। বর্ষা হাসপাতালের বিছানায় বসে আছে। চোখ জোড়া জ্বরে টলমল করছে। যখন তখন চোখের জল গড়িয়ে পড়বে। বিষণ্ণ গলায় জিজ্ঞেস করলো তিন্নি, কি করছিস বর্ষা? এত ভালোবাসা দেওয়ার ফল এই? বলে থামলো তিনি। সে সাথে সাথে উচ্চ কণ্ঠে জিজ্ঞেস করলো, এই সন্তানের বাবাকে? বর্ষা কেঁদে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, অফ্র ভাই। বর্ষা, বাচ্চা কি করবি? আর বাড়ির লোকদের কি জবাব দিবি? মৃদু স্বরে জিজ্ঞেস করলো তিনি। বর্ষা বিছানা ছেড়ে উঠল। তিনি 2 হাত ধরে বলল, আপু আমার ভালোবাসার একমাত্র নিদর্শন। আমি তাকে কখনো হারাতে পারবো না। তুমি একটা ব্যবস্থা করো। ভাবলো তিনি, তারপর বলল, আমি এই হাসপাতাল থেকে বদলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। আমি সেখানেই থাকবো। তুই আমার সাথে চল, কিন্তু বাচ্চাকে কতদিন লুকিয়ে রাখতে পারবি? বর্ষা মৃদু স্বরে বলল, অফ্র ভাই না আসা পর্যন্ত। তিনি জোরে নিঃশ্বাস ফেলল। ঠিক আছে, আমি বাড়িতে সব সামলাচ্ছি। বর্ষা অনুকূলে থাকার সবাই যেতে দিতে ইচ্ছুক নয়। বর্ষা ভাবছে তার প্রয়োজনীয় জিনিস কি নিয়ে যাবে। দিন বেশি নেই, আর মাত্র 7 দিন। 4 বছর পর। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায় অনব। কাঁদিনি সে। হাঁটু বেঁকিয়ে উঠে বসল। ময়লা তার পায়ে স্পর্শ করেনি। সে আবার 2 পায়ে হাঁটা শুরু করে। রান্নাঘরে ঢুকে মিষ্টি গলায় ডাকলো, মা মা। বর্ষা পেছনে তাকালো। একটা মুচকি হেসে দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে অন্য? অনব 2 হাত বাড়িয়ে দিল করে ওঠার জন্য। তারপর বলল, মা আমি খাবো। বর্ষা কোলে নিল, বলল, 2 মিনিট দাঁড়াও অর্ণব, এটা হয়ে আসছে। অর্ণবকে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে বৃষ্টি হচ্ছে। বারান্দায় বৃষ্টির ফোঁটা পড়ছে। বাড়ির সামনে একটা গাড়ি দেখা গেল। তিনি ছাতা নিয়ে গাড়ি থেকে নামলো। বেল বাজানোর আগেই বর্ষা দরজা খুলে দিল। যদিও সে কিছুটা ভিজে ছিল। তিনি অর্ণবকে করে নিল, তারপর বলল, গাজীপুর যেতে হবে। দাদার অবস্থা খুব খারাপ। জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাদা তোকে আর আমাকে দেখতে চায়। অপূর্ব কল দিয়েছিল। তুই কি যাবি? যদি যেতে চাস রেডি হয়ে আয়। তিনি কথা শেষ করলো। বর্ষা বলল, কি হয়েছে দাদার? আর আমরা দুজন যদি গাজীপুর যাই তাহলে অর্ণব কার সঙ্গে থাকবে? এখানে কারো কাছে রেখে যাবি? বর্ষা বলল, অর্ণব এখনো অনেক ছোট। তাকে ব্রাহ্মণবাড়িয়া রেখে গাজীপুরে থাকবো কি করে? তিনি বলল, গাজীপুর চল, আমার এক বন্ধুর বাড়িতে রাখবো। আর 2টি সন্তানও রয়েছে। তাছাড়া বাড়িতে এখন অর্ণবের কথা বলতে হবে। অব্র ফিরে আসবে বলে মনে হয় না। কেন অব্রের জন্য ওর পুরো শৈশব নষ্ট করছিস? অর্ণবের অধিকার আছে ওর সকল দাদা দাদি এবং খালা এবং চাচাদের দ্বারা ভালোবাসা পাওয়ার। তাছাড়া আমার বিয়ের কথাও বলা বলি হচ্ছে। বর্ষা বলল, ওখানকার পরিস্থিতি আগে দেখবো। বলার মতো পরিস্থিতি থাকলে বলবো। তিনি বর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, এখন রেডি হ। অর্ণব খুশি হয়ে বলল, আমি দাদার কাছে যাব। তিনি বন্ধু দেশে নেই। স্বামী সন্তান নিয়ে চলে গেছে বাহিরের এক দেশে। অনেকদিন যোগাযোগ না থাকায় তিনি তা জানতো না। বর্ষা তিনির উদ্দেশ্যে বলল, আপু তুমি হাসপাতালে যাও। আমি অর্ণবকে ওহিদার বাড়িতে রেখে সোজা হসপিটালে চলে আসবো। তুই আসতে পারবি তো? আমি কি তোর সাথে আসবো? আমি পারবো আপু, তুমি যাও। নূর ইসলাম মোটামুটি সুস্থ। তার গলায় একটা ছোট অপারেশন করা হয়েছে। অপূর্ব ছোট্ট অপারেশনকে বাড়িয়ে বলেছে, কারণ বাড়ির সবাই চেয়েছিল বর্ষা বাড়িতে আসুক। সেই যে মেয়েটি গেল আর গাজীপুরে আর আসেনি। কখনো কখনো ভিডিও কলে কথা বলতো, কিন্তু সেটি 1 মিনিটের বেশি হতো না। অপূর্বর ওপর রেগে গেল তিনি। বেচারার উপর আর রাগ করিস না তিনি। হঠাৎ একজন পুরুষের মৃদু কণ্ঠস্বর শুনে তিনি স্তম্ভিত হয়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে উঠল।
সে ফিরে তাকালো অভ্রের দিকে। তিনি বাড়ির সবার কাছ থেকে বিস্তারিত শুনল। অভ্র কাল রাতে দেশে এসেছে, আর সেই দাদা নুর ইসলামকে গলার অপারেশনের জন্য বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসে। চাপা গলায় বলল তিনি। আমি একটা ফোন করব। সবার থেকে একটু দূরে চলে গেল তিনি। বর্ষাকে কল দিল। সফিপুর থেকে রতনপুর যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে বর্ষা। অহিতা তার সামনে দাঁড়িয়ে আছে। অর্ণবকে অহিতার কোলে তুলে দেওয়া হয়। তারপর বর্ষা কিছু একটা বলে তাড়াহুড়ো করে রাস্তা পার হতে শুরু করলো। তারপর হঠাৎ কল এসে ফোনটা বেজে উঠল। তিনি কল দিয়েছে, সে হাসপাতালে গেছে। জরুরি ভেবেই কল রিসিভ করে সে। তিনি বলল, বর্ষা, অব্র আসছে। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বর্ষা। তারপর হঠাৎ একটি গাড়ি ধাক্কা মারে। বাজারের জামে মসজিদটির সামনেই নিথর হয়ে পড়ে আছে। রাস্তায় ভিড় জমল। ফোনে সবার কথা শুনে তিনি ছুটে এলো। পরিবারের সদস্যরাও সঙ্গে রয়েছে। রাস্তার লোকজন জানান যে মেয়েটির সদ্য দুর্ঘটনা ঘটেছে, তাকে তানহা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষা জরুরি ওয়ার্ডে আছে। মাথায় হাতে আঘাত লেগেছে এবং অন্য কোনো ক্ষতি হয়নি। বর্ষা বিছানায় বসে আছে। তিনি একজন ডাক্তার, তাই সে নিজেও একবার চেক করলো। বাড়ির সবাই বর্ষাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে অভ্র। বর্ষার সামনে দাঁড়ানোর সাহস নেই তার। অহিতা হাসপাতালের বাইরে আছে এবং অর্ণবকে কাছে দেখে ভিতরে যায়। বাচ্চার কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকালো। 3 বছরের একটা ছেলে মা মা বলে দৌড়াচ্ছে। বিছানাটা অনেক উঁচু, অর্ণব উঠতে পারে না। তিনি অর্ণবকে বিছানায় উঠিয়ে দিল। ছোট্ট অর্ণব মায়ের বুকে আঁকড়ে ধরে। সবার মনেই প্রশ্ন জাগে। পাপিয়া বেগম বলে, এই ছেলেটা কে? আমার মেয়েটাকে মা ডাকছে কেন? তিনি আলতো করে চাচির কাঁধে হাত রাখলো। নরম গলায় বলল, তার নাম অর্ণব, সে বর্ষার ছেলে চাচি। তারা অবিশ্বাসের চোখে তাকালো। সবার প্রশ্ন বাবাকে। অভ্র আওয়াজ তুলল, স্পষ্টভাবে বলল, আমি। সবার গম্ভীর মুখ মুহূর্তে নরম হয়ে গেল। অভ্র এগিয়ে এলো। বর্ষার চোখ ছলছল করছে। অর্ণবকে প্রথমবারের মতো তার বাবা কোলে নিল। বুকের সাথে মিশে যায় অর্ণব, যেন আকাশ এসে মিশে গেল মাটির সাথে। অভ্র চোখ ভিজে গেছে। সে একবার বর্ষার দিকে তাকালো। অভ্র খাটের একপাশে ছোট্ট একটু জায়গায় বসল। অভ্রর চোখের কার্নিশ থেকে এক ফোঁটা জল পড়ল এবং সে বর্ষাকে জড়িয়ে ধরল। মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, আই এম সরি, আমি তোমাকে ছেড়ে চলে গেছি, আর যাব না। দূর আকাশে চাঁদ জ্বলে, জ্যোৎস্না রাতকে আলোকিত করে। ছাদে যাওয়ার পথে বাতি জ্বালিয়েছে বর্ষা। জ্যোৎস্নার আলো লাইট জ্বালাতে শোভা ছড়াতে পারছে না, অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তুলছে। নিস্তব্ধ পায়ে হেঁটে এলো অভ্র। ডান পাশে দাঁড়িয়ে বলল, হানি। তার হৃদয় কেঁপে উঠল। ইচ্ছা না করলে একবার শরীর কেঁপে উঠল। বর্ষা তাকালো। অভ্র বলল, আমার পেছনে অনেক শত্রু ছিল, তাদের সবাইকে শাস্তি দিতে এবং ফিরে আসতে 4 বছর লেগেছে। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না আমাদের একটা অর্ণব আছে। তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছো। বর্ষা তার তর্জনীটা অভ্রের ঠোঁটে রাখলো এবং তার 2 পায়ে ভর দিয়ে দাঁড়ালো। কানে লতিতে ঠোঁট ছুঁয়ে নেশালো কণ্ঠে বলল, অভ্র ভাই, আপনার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। অভ্র অবাক চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে। তারপর বুকে জড়িয়ে ধরে। অভ্র ওর কপালে চুমু খেয়ে তারপর ওর ঠোঁটে চুমু খেতে লাগলো। বর্ষা অভ্রর বুকে বাঁ পাশে হাত রাখলো, বাধা দিয়ে বলল, অর্ণব চলে আসবে। অভ্রকে জড়িয়ে ধরে আদরের সুরে বলল, কেউ আসবে না, আমি দরজায় ছিটকিনি দিয়ে আসছি। বর্ষার সাথে সাথেই কয়েকটা কিল খুশি মারল অভ্রর শক্ত বুকে। নরম গলায় বলল, বর্বর। অভ্র জোরে হেসে বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরল।